আমাকে কিছু লিস্ট দেওয়া হয়েছিল, যেটা আসলে আমি ওই আদেশগুলো তাদের পালন করি নাই। ক্রসফায়ারের দিনে দুপুরে মানুষকে খুন করা হতো, মেয়েদের ধর্ষণ করা হতো, কিন্তু কাউ বলার কিছু থাকতো না। আমি যখন নাজিম মোল্লাকে অ্যারেস্ট করলাম, সে যাওয়ার সময় আমাকে বলছিল যে স্যার আমি তো বের হব, কিন্তু বের হয়ে আপনার এই জায়গা দেখবো কিনা সেটা আমি জানি না। 2021 ডিসেম্বরে পদোন্নতি লাভ করি এবং 2022 আমাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়। আমি যখন বরিশাল বিভাগের কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করি, যেইগুলা যুব সমাজকে নষ্ট করতো, সমাজকে নষ্ট করতো, আমার এটার প্রতি জিরো টলারেন্স ছিল। বেসিক্যালি আমি কিন্তু জাস্ট গ্রামের ছেলে। আমার শৈশব ছিল গ্রামে। এরপরে এসএসসির পরে আমি বরিশাল অমৃতলাল কলেজ থেকে আমার মাধ্যমিক শিক্ষা যেটা সেটা সমাপন করি। এরপরে 2013-তে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করি। এরপরে দীর্ঘ 2 বছর আপনার কষ্টসাধ্য ট্রেনিংয়ের পরে আমি অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন পাই। পরবর্তীতে ধাপে ধাপে লেফটেন্যান্ট কমান্ডার যেটা মেজর ইকুইভ্যালেন্ট আর্মির, সেই লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে 2021 ডিসেম্বরে পদোন্নতি লাভ করি এবং 2022 আমাকে কি বলবো, জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতর কারণ ছিল একটা ফ্যাসিস্ট আমলে। আপনি জানতেন যে ফ্যাসিস্ট এই যে 5ই আগস্টের পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন অফিসারের মাধ্যমে তারা তাদের বিভিন্ন মতাদর্শের লোক, যারা ভিন্ন মতাদর্শ ছিল, যারা একটু ইসলামপন্থী ছিল, তাদেরকে কিন্তু ক্রসফায়ার থেকে শুরু করে গুণ এইগুলো করতে বলেছে। তো আসলে আমাকে কিছু লিস্ট দেওয়া হয়েছিল, যেটা আসলে আমি ওই আদেশগুলো তাদের পালন করি নাই ক্রসফায়ারের। এর পরবর্তীতে কিছু এমপি ছিল, আপনি জানেন হাতিয়াতে মোহাম্মদ আলী ছিল, তার সন্ত্রাসী বাহিনী, তারপরে আপনার পাথরঘাটার রিমন, তোফায়েল আহমেদ, শাওন, এবং বিশেষ করে আবুল আসাদ আবদুল্লাহ এবং তার ছেলে শ্রেণীভেদ সাদ্দেক আবদুল্লাহ। আমি যখন বরিশাল বিভাগের কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করি, ওই সময় যে স্মাগলিং থেকে শুরু করে ডাকাত এবং অবৈধ যে পণ্য, যেইগুলা যুব সমাজকে নষ্ট করতো, সমাজকে নষ্ট করতো, আমার এটার প্রতি জিরো টলারেন্স ছিল। বাট যখনই আমি এদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি বা এদের বিপক্ষে আমি অবস্থান নেই, তখনই বারবার তারা সুপারিশ করতো, জিনিসপত্র আটক করলে ছেড়ে দিতে বলতো। তো এই জায়গাগুলো থেকে তাদের সাথে আমার বিরোধের সৃষ্টি হয় এবং এটা চরম পর্যায়ে পৌঁছায়। এবং আমি প্রায় ওই সময় ওই জায়গায় থাকা অবস্থায় আমি প্রায় 100-র উপরে ডাকাত, 170টা আগ্নেয়াস্ত্র এবং লক্ষ লক্ষ ইয়াবা থেকে শুরু করে ইন্ডিয়ান চোরাচালানের শাড়ি উদ্ধার করি, যেটা আমাকে বারবার ছাড়তে বলা হলো। আমি কিন্তু দেশের দায়িত্বের জন্য, মানে দেশ এবং মানুষের দায়িত্বের খাতিরে আমি সেই অবৈধ আদেশ কখনোই শুনি নাই। এর পরিপ্রেক্ষিতে 2022-এ চাকরিচ্যুত করা হয়। এরপরে ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে আমরা বারবার আবেদন দিই, চেষ্টা করেছিলাম। আপনারা জানেন কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন বের হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, এটা প্রথম লট। আর কিছু কিছু অফিসারদের কাগজপত্র হেডকোয়ার্টার থেকে দেয় নেই। তারা উল্লেখ করেছে যে তারা পাইলে ওই কাগজপত্রগুলো পেলে পাওয়া সাপেক্ষে তারা ওই ডিসপোজালগুলো ক্লিয়ার করবে। তো ওই লিস্টে আমরা হয়তো আছি, ঠিক আছে, যেহেতু আমাদের কাগজপত্র আমরা জানি যে হেডকোয়ার্টার থেকে এখন পর্যন্ত পাঠায় নাই। বাট আমরা আশা করছি, এখন আমরা বিশ্বাস করি যে 3 বাহিনী প্রধান থেকে শুরু করে যারা আছে তারা যথেষ্ট ভালো এবং তারা এই জিনিসগুলো দেখবে। আর বর্তমান গভর্নমেন্ট যে বিএনপি গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেটে এসছে, তারা জনগণের সরকার। আমি বিশ্বাস করি যে তারা আগের মতো করে ফ্যাসিজম কায়েম করবে না এবং ফ্যাসিস্টের যে সিদ্ধান্তগুলো ছিল বা যেই জিনিসগুলো এখনও ইন্টেরিয়র গভর্নমেন্ট করতে পারে না, বিএনপি সরকারের হাত ধরে সেগুলো হবে। এবং আমরা এক্সপেক্ট করছি যে পরবর্তী কোনো একটা আদেশের মাধ্যমে আমাদের যেই লাঞ্ছনা, বঞ্চনা এবং যে অন্যায় এবং অবিচার আমাদের প্রতি করা হয়েছে, সেই অবিচারের একটা সুরাহা আমরা দেখতে পাবো বলে আশা করছি ইনশাল্লাহ। হাতিয়াতে তৎকালীন এমপি ছিল আয়েশা সিদ্দিকা, আওয়ামী লীগের এমপি। মূলত উনি এমপি থাকলেও ওনার হাজব্যান্ড মোহাম্মদ আলী উনি ছিল হাতিয়ার ডন। এবং আপনি জানেন যে হাতিয়া সন্ত্রাসীর অভয়ারণ্য একটা জায়গা, ওটা চর অঞ্চল, ওখানে মানুষদের প্রচুর পরিমাণে শোষণ করা হয়, মানুষ আসলে খেতে পর্যন্ত পারে না এমন অবস্থা। এবং তাদের নির্যাতনের মাত্রা এমন পরিমাণে ছিল যে দিনে দুপুরে মানুষকে খুন করা হতো, মেয়েদের ধর্ষণ করা হতো, কিন্তু কাউ বলার কিছু থাকতো না। তো এইরকমেরই একটা ব্যক্তি ছিল ওই জায়গায়, মোহাম্মদ আলীর মদতপুষ্ট এবং আপনার আয়েশা সিদ্দিকের মদতপুষ্ট নাজিম মোল্লা নামে একজন লোক ছিল। তো আমি যখন শুনতে পাই যে তার উপরে অনেক ধরনের মার্ডার কেস এবং রেপ কেস আছে, কিন্তু তৎকালীন সময়ে র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনীও তাদের অ্যারেস্ট করতে ভয় পেত।
তো যখন আমার কাছে এরকম কমপ্লেন আসে আমি গোয়েন্দা তথ্যের মাধ্যমে যাচাই করে দেখি যে এই তথ্যটা সঠিক, এবং পরবর্তীতে আমি একটা অপারেশনের মাধ্যমে অস্ত্রসহ নাজিম মোল্লাকে গ্রেপ্তার করি। এবং যখন গ্রেপ্তার করি ওই দিন আমার ফোনে আমার মনে আছে 50 থেকে 60-এর উপরে কল দিয়েছিল আয়েশা সিদ্দিক, এবং তার দেবর তৎকালীন উপজেলার চেয়ারম্যান ছিল, ও 100-র উপরে আমাকে কল দিয়েছিল, যদিও আমি তখন কলটা ধরি নাই, কারণ আমি জানতাম যে তখন যদি আমি কলটা দিতাম আমাকে বলতো ছেড়ে দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমি যখন প্রসেস করি ওনাকে হাতিয়াতে হচ্ছে থানায় যখন হস্তান্তর করলাম, তখনও বিভিন্ন ধরনের উপজেলা চেয়ারম্যান আয়েশা সিদ্দিকের পক্ষ থেকে নেগোসিয়েশনের চাপ আসে। আমাকে বলা হয়েছিল যে অস্ত্রটা তার শরীরে পেয়েছেন এটা না দেখিয়ে অ্যাটলিস্ট দেখান যে অন্য কোথাও থেকে পেয়েছেন, তাহলে আমরা তাকে জামিনে নিয়ে আসতে পারবো। তারপর আমাকে 5 কোটি টাকার অফার দেয়, সেটাও আমি তখন নেই না। পরবর্তীতে মানে ভাগ্যের কি নির্মম পরিহাস বলবো, তো আমি যখন নাজিম মোল্লাকে অ্যারেস্ট করলাম, সে যাওয়ার সময় আমাকে বলছিল যে স্যার আমি তো বের হব, কিন্তু বের হয়ে আপনার এই জায়গা দেখবো কিনা সেটা আমি জানি না। এটা 2021 সালের ঘটনা। তো ওই ঘটনার 28 দিন পরে আমার হচ্ছে তৎকালীন কোস্টগার্ডের হাতিয়া থেকে বদলি হয়ে পাথরঘাটে বদলি হয়ে যায়। তো তারা ওই সময় এত পরিমাণে শক্তিশালী ছিল এই দস্যুরা, এবং মানুষকে যে পরিমাণে নির্মম নির্যাতন করতো এটা আসলে অবর্ণতিত। এবং আর এমনও হচ্ছিল যে রাতে অনেক মহিলা অনেক মেয়ে ফোন দিয়ে কান্নাকাটি করতো, তার ভাইকে মেরে ফেলছে, তার বাপকে মেরে ফেলছে, তাকে ধর্ষণ করছে। আমি আমি যেই ঘটনাটায় হচ্ছে খুবই ডিপ্রেসড হয়ে ওকে অ্যারেস্ট করছিলাম, একটা পরিবার ছিল, আমার আসলে এক্স্যাক্টলি খেয়াল নেই মহিলাটার নাম, উনি আমাকে ফোন দিয়েছিল রাতে, ফোন দিয়ে বলল যে তাকে ধর্ষণ করছে, তার মাকেও ধর্ষণ করছে, তার বাবা সেটার প্রতিবাদ করতে গেছে, তার বাবাকে মেরে ফেলছে এবং তার ভাইকে একটা হাত কেটে দিয়েছে। তো এরকমের একটা নির্মম জায়গা ছিল হাতিয়া। তো আশা করি বর্তমান সরকার এখন যেহেতু হান্নান মাসুদ এমপি হয়েছে, হান্নান মাসুদ অ্যাটলিস্ট ওই জায়গাগুলো থেকে হাতিয়াকে মুক্ত করবে ইনশাআল্লাহ।